নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের। অধিবেশনে হিন্দি বা ইংরেজিতে কোনো প্রশ্ন নয়, নির্দেশ কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসনের। বেসরকারি হাতে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। কারা কারা আগ্রহী, আগ্রহপত্র প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। মহেশতলায় নৃশংস হত্যাকাণ্ড, বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনার তদন্তে পুলিশ, ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। যে কোনো জায়গায় বিজ্ঞাপন নয়, পুরসভার নতুন নীতি অনুসারে পরিবেশ বান্ধব ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স দেওয়া হবে। কলকাতা পুরসভার নতুন বিজ্ঞাপন নীতিতে অনুমোদন রাজ্য সরকারের। মোদি মুইজু যুগলবন্দিতে ভারত মালদ্বীপ সম্পর্কে নতুন অধ্যায়। ইন্ডিয়া আউট স্লোগান অতীত। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ভারত এদিন মালদ্বীপ সেনাবাহিনীর হাতে তুলে দেয় ৭২টি সামরিক যান এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। ২ বছর আগেও যার মুখে শোনা গিয়েছিল ইন্ডিয়া আউট স্লোগান, এখন তাঁরই পাশে দাঁড়িয়ে নতুন প্রতিরক্ষা দপ্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে ছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। শুক্রবার এই ঐতিহাসিক মুহূর্ত গোটা বিশ্ব দেখল। ভারত মলদ্বীপ সম্পর্কে ফের জোরালো বার্তা দিল দুই দেশ। মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, মলদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভারত সব রকম সাহায্য করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ভারত এদিন মলদ্বীপ সেনাবাহিনীর হাতে তুলে দেয় ৭২টি সামরিক যান ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। ২০২৩ সালের নির্বাচনের সময় মুইজু ইন্ডিয়া আউটের কথা বললেও এখন তার গলায় সম্পূর্ণ ভিন্ন সুর। তিনি স্পষ্ট জানালেন, ভারত ও মলদ্বীপের মধ্যে রয়েছে অটুট বিশ্বাস। কূটনৈতিক মহল মনে করছে আর্থিক ও কৌশলগত বাস্তবতাই এই বদলের অন্যতম কারণ। জানা যাচ্ছে প্রতিরক্ষা ছাড়াও আলোচনা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক, মুক্ত বাণিজ্য চুক্তি, সমুদ্র গবেষণা ও পর্যটন নিয়ে। ভারত জানিয়েছে তারা মলদ্বীপকে ৫৬.৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে প্রস্তুত। সেই সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির খসড়াও আলোচনার টেবিলে এসেছে। শুক্রবার সকালে মালেতে পৌঁছন প্রধানমন্ত্রী। মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ২১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার নয়াদিল্লি ফেরার আগে আরও কয়েকটি দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের অনেকের মতে অর্থনৈতিক সংকটে জেরবার মাল, তাই ভারতের সাহায্য তাদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সে কারণেই মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর এই ভোলবদল। হাই নিউজ নেটওয়ার্ক। সিন্দুর অভিযানের পর প্রথমবার চীনে গিয়ে রোষের মুখে মুনির। পাকিস্তানে চীনাদের মৃত্যু নিয়ে প্রশ্ন বেজিংয়ের। কি উত্তর দিলেন? গত কয়েক বছর ধরে পাকিস্তানে পর মৃত্যু হয়েছে চীনের নাগরিকের। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো না কোনো সন্ত্রাসবাদী হামলা, আর তা নিয়ে বেজিংয়ের প্রশ্নের মুখে পাক সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির চীনে গিয়েছেন, দেখা করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। অপারেশন সিন্দুর এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর মুনির এই প্রথম চীনে গেলেন। সূত্রের খবর, সেখানে তাকে কড়া কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াং। জানতে চেয়েছেন চীনাদের সুরক্ষার জন্য কি কি বন্দোবস্ত করেছে পাকিস্তান সরকার। শুধু চীনের নাগরিক নয়, পাকিস্তানে অবস্থিত চীনা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছেন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাকিস্তানে পরপর মৃত্যু হয়েছে চীনের নাগরিকের। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো না কোনো সন্ত্রাসবাদী হামলা। ২০২৪ সালের অক্টোবর মাসে করাচি বিমানবন্দরের ঠিক বাইরে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল, তাতে ২ চীনা নাগরিকের মৃত্যু হয়। আবার ওই বছরেরই মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় ৫ চীনা শ্রমিকের। পরপর ঘটনার দিকে বেজিং নজর রেখেছে। মুনির যাওয়ার পর সেই প্রসঙ্গেই তোলা হয়েছিল। চীনের বিদেশমন্ত্রী পাকিস্তানে চীনাদের নিরাপত্তার প্রসঙ্গ তুললে পাক সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেন। তিনি বেজিং এবং ইসলামাবাদের পারস্পরিক বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের বিষয়টিতে জোর দেন। জানান, কঠিন সময়েও এই দুই দেশ একে অপরের পাশে থেকেছে। চীনের বিদেশমন্ত্রীকে মুনির আশ্বাস দিয়েছেন
চীনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সকল পদক্ষেপ করবে পাক সেনা। গত 22শে মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যখন পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ করছে, সেই সময়ও চীনকে পাশে পেয়েছিল ইসলামাবাদ। তাদের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিকে সমর্থন করে বার্তা দিয়েছিল বেজিং। এরপর 26শে মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিন্দুরে একাধিক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। তারপরেই দুই দেশ সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে, যা টানা 4 দিন স্থায়ী হয়েছিল। এই সংঘাতের সময় চীনকে প্রথম থেকেই পাশে পেয়েছিল পাকিস্তান। 10ই মে ভারত পাক সংঘর্ষ বিরতি হয়। তারপর থেকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কূটনীতিকে আশ্রয় করে সক্রিয়ভাবে প্রতিরক্ষা জোরদার করার চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন একটা সময়ে মুনিরের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনিরের সফরকালে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের বিদেশমন্ত্রী। বলেছেন, চীন এবং পাকিস্তান সবসময় যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থেকেছে, নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পাকিস্তান সবসময় চীনের কূটনৈতিক অগ্রাধিকার। চীনের সমর্থনের জন্য বেজিংয়ের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুনির। হাই নিউজ নেটওয়ার্ক। 20% কর্মীকে ছেঁটে ফেলছে নাসা। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প প্রশাসনিক ব্যয় সংকোচের কথা বলেছিলেন। আর তারই অঙ্গ হিসেবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের এই কুলীন প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার নাসার এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত 20% কর্মী অবসরে যাচ্ছেন। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প প্রশাসনিক ব্যয় সংকোচের কথা বলেছিলেন। তারই অঙ্গ হিসেবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের এই কুলীন প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। নাসার একটি সূত্র মারফত জানা গিয়েছে, সংস্থার 3870 জন কর্মীকে সরকারের পদত্যাগ সংক্রান্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে অবসরে যেতে বলা হয়েছে। এক্ষেত্রে অবসরকালীন কিছু সুবিধা পাবেন ওই কর্মীরা। তবে এই প্রকল্পে জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখার পর কিছু কর্মীকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে নাসা। তেমন হলে ওই সংখ্যাটার খানিক হেরফের হতে পারে। তবে কর্মী সংখ্যা হ্রাস করার পরেও প্রায় 14,000 মানুষ নাসায় কর্মরত থাকবেন। নাসার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সংস্থাকে আরও দক্ষ করে তুলতেই এই পদক্ষেপ। যদিও এই সিদ্ধান্তে নাসার বিভিন্ন অভিযান সুরক্ষা সংক্রান্ত দিকে ফাঁক থেকে যেতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে। নাসা জানিয়েছে, সুরক্ষার বিষয়টি তাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। গত জানুয়ারি মাসে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ঢোকার পর নাসার 870 জন কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। গাজা এখন মৃত্যুপুরী। ধ্বংসস্তূপের মাঝে কোনো মতে ঢুকতে ঢুকতে বেঁচে রয়েছে মানুষজন। আর সেই অসহায় মানুষদের দিকে ইসরায়েল তাক করেছে নানা অস্ত্রের মাধ্যমে, যে অস্ত্রের নাম অনাহার। বহু মাস বহু সপ্তাহ পেরিয়ে গিয়েছে, গাজা এখন মৃত্যুপুরী। ধ্বংসস্তূপ ঢেলে কোনো মতে ধুকতে ধুকতে বেঁচে রয়েছে মানুষ। আর সেই অসহায় মানুষদের দিকে ইসরায়েল তাক করেছে নয়া অস্ত্র, যে অস্ত্রের নাম অনাহার। হামাসের তেল আবিবে হামলার বদলা নিতে যে পাল্টা মার তারা দিতে শুরু করেছিল, তা গাজার সাধারণ মানুষের জীবন একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছে। মার্চে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসের নতুন অস্ত্র হাতে তুলে নিতে শুরু করেছে ইসরায়েল। প্রথমে ত্রাণের ট্রাক ঢুকতে না দেওয়া, মাস দুয়েক এভাবে চলার পর অবশেষে ট্রাকগুলিকে ঢোকার অনুমতি দেওয়া হলো গাজা ভূখণ্ডে। আর তারপর নিরন্ন মানুষের মিছিলে গুলি করে মেরে ফেলা হলো বহু মানুষকে। যেন খিদে পেটেও খাবারের দিকে দৌড়াতে ভয় পায় মানুষ, এমনই দাবি রাষ্ট্রসংঘের। জানানো হয়েছে 1000-এরও বেশি মানুষকে ইসরায়েলি সেনা মেরে ফেলেছে, যারা খাদ্য বন্টনের লাইনে ছিল। বড়দের পৃথিবীতে গুলি বোমার ছোবলে বিপন্ন শৈশব, এবার তার মুখে খাদ্যের জোগানো বন্ধ করে দেওয়া, এটাই যেন চাইছে ইসরায়েল। এক সংগঠিত গণহত্যা বলে মনে করা হচ্ছে এই প্রবণতাকে। সভ্যতার ইতিহাস নৃশংসতার লজ্জার। যুদ্ধের বীরপুঙ্গরা নিরীহ শিশুদের অবলীলায় ছুড়ে দিয়েছে মৃত্যু রাক্ষসের দংষ্টতার ভেতরে। বরাবরই নারী ও শিশুদের এইভাবেই যুদ্ধের সহজ শিকারে পরিণত করা হয়েছে।
ইউনিসেফ গত ডিসেম্বরে জানিয়েছিল গাজার 96% নারী ও শিশু ভুগছে অপুষ্টিতে। রেশনের সস্তা আটা, ডাল, পাস্তা ও টিনের খাবার খেয়ে তারা বেঁচে আছে, কিন্তু তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে স্বাস্থ্য ও মন, যা হয়তো কোনোদিনও আর সম্পূর্ণ সারবে না। আর এবার দেখা যাচ্ছে খাদ্যই জুটছে না বহু শিশুর। ব্রিটেনের মনোবিদ ডেরেক সামারফিল্ডের দাবি, ইসরায়েলের লক্ষ্যই হল গাজাকে বসবাসের একেবারেই অযোগ্য করে তোলা। তার মতে এটা সোশিওসাইডাল ওয়ার তথা গণহত্যা যুদ্ধ। স্কুল, হাসপাতাল, ধর্মস্থান গুড়িয়ে দিয়ে অনাহারে দগ্ধে দগ্ধে মারার কৌশল, অর্থাৎ সমাজের ধারণাকেই অতীত করে দেওয়া। যদিও ইসরায়েল দোষ চাপাতে চাইছে হামাসের ওপরেই। তাদের দাবি, হামাস ত্রাণের খাবার দাবার লুট করে নিচ্ছে। সেই সঙ্গে তেল আবিবের আরও দাবি, রীতিমতো আন্তর্জাতিক আইন মেনে তাদের সেনা চলাফেরা করছে গাজায়। কিন্তু এই দাবি ধোপে টিকছে না। মার্কিন সরকারের এক অভ্যন্তরীণ গবেষণার কথা তুলে ধরে সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবারই জানিয়ে দিয়েছে, হামাস যে ত্রাণ চুরি করছে এমন কোনো প্রমাণই মেলেনি এখনো পর্যন্ত। এদিকে ইসরায়েলের এক কথা, সমস্ত পণবন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আর যুদ্ধবিরতির পথে হাঁটতেও রাজি নয়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। এরকম চললে আগামী 11 মাসের মধ্যে গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা 71,000 ছাড়াবে। এই গাজা অথবা এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর করুণ ও তোবড়ানো চেহারা, যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে আর ভয় ধরাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হাড় জিরজিরে গাজার শিশুদের যে ছবি সামনে এসেছে তা দেখেই শিউরে উঠছে পৃথিবী। যে শিহরণের রেশ ইসরায়েলের মধ্যে নেই। ফলে ক্রমেই অন্ধকার ঘন হচ্ছে গাজায়, বাড়ছে আশঙ্কাও। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার স্বাদ বদলাতে চলেছে কোকা-কোলার, নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি সংস্থাটি নিশ্চিত করেছে তার কথাতেই এবার থেকে আখের রসের চিনি দিয়ে তৈরি হবে জনপ্রিয় পানীয় কোকা-কোলা। তবে আমেরিকার বাজারে কবে থেকে এই নতুন স্বাদের কোকা-কোলা মিলবে তা এখনও না জানা গেলেও সংস্থাটির তরফে জানানো হয়েছে আমেরিকার বাজারে শীঘ্রই এই নতুন স্বাদের কোকা-কোলা পাওয়া যাবে। গত 6 মাস ধরে ধারাবাহিক চেষ্টা চালিয়েও সংঘর্ষ বিরতি করতে পারেননি তিনি। প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা ভূখণ্ডে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি যৌথ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেল আভিভের সেই প্রচেষ্টাতেই সম্মতির শিলমোহর দিলেন। ট্রাম্প অভিযোগ করেছেন হামাস বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দ্রুত গাজা পরিষ্কার করার কাজ শেষ করার বার্তা দিয়েছিলেন তিনি। ট্রাম্পের মন্তব্য, হামাস আসলে কোনো চুক্তিতেই আসতে চাইছে না, তারা হয়তো মরতেই চাইছে। প্রসঙ্গত 2 সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। আমেরিকার তরফে ইতিমধ্যেই সেই প্রস্তাব হামাসকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল ট্রাম্প। ট্রাম্পের মন্তব্য, হামাস যদি এই শর্ততে রাজি না হয় তাহলে তার ফল ভালো হবে না। যদিও সেই শর্ত মানতে রাজি হয়নি হামাস। সূত্রের খবর, তেল আভিভের স্থায়ী যুদ্ধবিরতি প্রতিশ্রুতি ছাড়াও একতরফাভাবে সমস্ত ইসরায়েলের পণবন্দীকে মুক্তি দিতে নারাজ তারা। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার জানায়, ওয়াশিংটন যুদ্ধবিরতিতে মধ্যস্থতার উদ্যোগ থেকে সরে এসেছে। তিনি বলেন, আমরা এখন পণবন্দীদের বাড়ি ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করব। শুধু তাই নয়, গাজাবাসীদের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টাও করব আমরা। আর তারপরেই এই বিবৃতি এলো ট্রাম্পের তরফে। হামাসের অভিযোগ, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে আমেরিকায়। অতীতে ট্রাম্পকে গাজা দখল করার হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে। শুধু তাই নয়, প্যালেস্তাইনিদের গাজা ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। এবার সরাসরি তিনি গাজাকে ধ্বংস করার বার্তা দিয়েছেন বলে অভিযোগ। 2023 সালে অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তাতে প্রায় 1200 জনের প্রাণ গিয়েছিল। বন্দী করা হয় 250 জন মানুষকে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এখনো 50 জনের মতো ইসরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দী। ওই ঘটনার পর ইসরায়েল পাল্টা হামাসের উপর হামলা চালায়। দীর্ঘ সংঘর্ষ চলার পর চলতি বছরের জানুয়ারি মাসে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ। কিন্তু মার্চেই আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। আর তাতেই ভেস্তে যায় ইসরায়েল হামাসের আলোচনা। বৃহস্পতিবার সকালে হামাস জানিয়েছিল তারা ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি, তবে তাদের কিছু শর্ত রয়েছে। প্রধানত
সীমান্তে ইসরায়েল সেনার আধিপত্য কমাতে হবে এবং বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কতজন বন্দীকে মুক্তি দেবে তা স্পষ্ট করতে হবে। হামাসের এই প্রতিক্রিয়ার পরে একে একে ইসরায়েল এবং আমেরিকা তাদের আলোচনাকারীদের দল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।